হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর ফিজিক্সের প্রথম ক্লাস করব পিএইচ টিউটোরিয়ালসের পক্ষ থেকে। তো আশা করছি তোমরা এই পরিস্থিতির মধ্যে সকলে ভালো আছো। তো চলো স্টার্ট করা যাক ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট। আজকে আমরা ইন্ট্রোডাকশনটুকু পড়ব, সেটি হলো ভেক্টর। ওকে, সো আজকে আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। আমাদের যেটুকু জ্ঞান ভেক্টর নিয়ে তা ছিল ভেক্টর কাকে বলে। ভেক্টর রাশি হলো এমন একটি রাশি যার মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, তাকে ভেক্টর রাশি আমরা বলতাম। তাহলে এবং তার সাথে সাথে এরকম একটা কথাও আমরা পড়তাম যে যে রাশিগুলোর শুধুমাত্র মান আছে তাকে বলা হতো স্কেলার। তাহলে ভেক্টর রাশির মধ্যে মান এবং দিক যখন দুটোই আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে ভেক্টরের একটা স্কেলার পার্ট আছে এবং একটা ভেক্টর অর্থাৎ দিক নির্দেশক দিক আছে। কেমন? এবং আমাকে দ্বিতীয় কথা এটা জানতে হবে যে এটা কিন্তু অর্থাৎ ধরো 4 + 5 9 বা -5 + 4 -1, এইভাবে কিন্তু বীজগণিতিক যোগ বিয়োগ এই ভেক্টর রাশিটা মানে না। তাহলে আমরা কি শিখলাম? ভেক্টর যে রাশিগুলোর মান ও দিক দুটোই আছে এবং যাদের সাধারণ যোগ বিয়োগ কিন্তু বীজগাণিতিক নিয়ম অনুসারে হবে না। ওকে, তাহলে তাদের কিভাবে হয়? ভেক্টর রাশির যোগ বা বিয়োগ বা তাদের অ্যাডিশন সাবট্রাকশন, সেগুলো ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এগুলো অনুসরণ করবে। তো ভেক্টর রাশি আমরা উদাহরণ কি বলতে পারি? সরণ, এটা একটা ভেক্টর রাশি। সরণ, ত্বরণ, বেগ, বল, বস্তুর ওজন সবকিছুই ভেক্টর রাশি। তার কারণ প্রত্যেকেরই ক্রিয়া করার একটি নির্দিষ্ট দিক আছে। এবার আমি যদি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি, সরণ আর দূরত্ব আমরা ছোটবেলায় পড়েছিলাম। তাহলে দূরত্ব কি ছিল বলো? এ থেকে বি অবস্থান ধরো আমি যাচ্ছি। এবার এ থেকে বি অবস্থান এভাবে যাওয়া যায়, এ থেকে বি অবস্থান এরকম ঘুরে বেঁকেও যাওয়া যায়। কেমন? তাহলে এ থেকে বি অবস্থান যখন তুমি যে কোনো একটা পথে যাচ্ছ তখন সেটাকে বলতাম দূরত্ব। অর্থাৎ যে কোনো পথে মানে যে কোনো দিকে আমরা এ থেকে বি ডিরেকশনে যেতে পারি। অর্থাৎ দূরত্ব এমন একটা জিনিস যার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ যেটা পথের উপর ডিপেন্ডও করে না। তাহলে এই দূরত্বটা হলো স্কেলার রাশি, শুধু মান আছে এবং সেই মানটা কিন্তু পরিবর্তন হতেই পারে। কিন্তু সরণ, দেখো সরণ মানে কি ছিল বলো? এ আর বি এই দুটো পয়েন্টের একটা নির্দিষ্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড যে দূরত্বটা, লম্ব দূরত্ব বলা যেতে পারে, সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব বলা যেতে পারে, সেটাই ছিল সরণ। এবং সরণ যেতে গেলে কিন্তু দেখো একটা নির্দিষ্ট পথ থাকবে। এটা তুমি এ থেকে বিতে গেলে এই নির্দিষ্ট পথটা নেবে বা বি থেকে এতে গেলে এই নির্দিষ্ট পথটা নেবে। বুঝতে পারলাম? তাহলে এ থেকে বি এর দিকে যখন তুমি যাচ্ছ একটা নির্দিষ্ট সরলরেখা দ্বারা সেই কণার সরণটা, এটা এখানে একটা কি গতিশীল বস্তু যদি ধরো, এ পয়েন্ট একটা গতিশীল বস্তু যদি ধরো, তাহলে সেই পথ সে এখান থেকে বিতে গেল। তাহলে এ বি এই যে সরল রেখাটা, এই এ বি সরল রেখাটা সে কতটা পথ গেল সেটাকে বিচার করলো। আমি ধরে নিলাম 5 মিটার গেল। তাহলে এই 5 মিটার আর এবি = 5 মিটার যদি আমি লিখি, তাহলে এটা কি পেলাম? শুধুমাত্র তার মান পেলাম। এবার তুমি আমায় জিজ্ঞেস করতে পারো, তাহলে স্যার হোয়াট অ্যাবাউট দ্য ডিরেকশন, মানে তার দিকটা কিভাবে আমরা করব? তাহলে এ থেকে বি এর দিকে যাবে, নিশ্চয়ই আমরা এ বি মাথায় একটা তীর চিহ্ন এইভাবে যে কোনো ভেক্টরকে ডিনোট করা হয়। ওকে, তাহলে এবার যদি আবার বি থেকে এতে হতো, এটা নিশ্চয়ই আমি বি এ বলতাম। তাহলে দেখো ডিরেকশনটা বদলে গেল, এ বি এর ভ্যালুও যা বি এর ভ্যালুও তাই। এটা কিন্তু পরম মান, অর্থাৎ আমি যদি এর মড নিই মানে নির্দিষ্ট মান নিই, তাহলে কিন্তু এ বি = বি এ। কিন্তু যখন আমি ডিরেকশনের দিকে চলে এলাম তখন কিন্তু এ বি আর বি এটা দেখো অপোজিট।
তাহলে এখানে এ বি এবং বি এ দুটোই ভেক্টর, কিন্তু দুটো ভেক্টরের দিক উল্টো, অর্থাৎ এ বি আর বি এ পরস্পর বিপরীত ভেক্টর। আশা করছি ক্লিয়ার। এবার এরকম একটা কনসেপ্ট আসতে পারে যে স্যার আপনি বললেন যে যে কোনো কিছুরই মান আছে, অভিমুখ আছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাকেই ভেক্টর বলে। তাহলে আমি যদি এইরকম একটা কোয়ান্টিটি লিখি, তড়িৎ প্রবাহ, এটাও তো ফ্লো হয়, এর সাথে সাথে তো আধানের ফ্লো হয়, তাহলে এটা কি ভেক্টর? তড়িৎ প্রবাহ কি ভেক্টর? আই অর্থাৎ কারেন্ট কি ভেক্টর? না, আই বা কারেন্ট ভেক্টর নয়। তার কারণ আই বা কারেন্ট মানে হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে আধানের ফ্লো, অর্থাৎ একটা শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সময়ের সাপেক্ষে, যেহেতু শক্তি একটা স্কেলার রাশি, আধানগুলো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে যেহেতু স্কেলার রাশি, তাহলে এই তড়িৎ প্রবাহ এটাও কিন্তু ভেক্টর রাশি নয়, এটাও কিন্তু স্কেলার রাশি। তাহলে আমাদের দেখে মনে হলেও এটা কিন্তু একটা স্কেলার রাশি। আশা করছি ভেক্টরের বেসিক কনসেপশন ভেক্টর কি এটা আমরা জানতে পারলাম। তো এবার আমরা চলে আসি রিপ্রেজেন্টেশন বা ভেক্টরকে কি করে আমি প্রকাশ করব। ভেক্টরের প্রকাশ বা রিপ্রেজেন্টেশন একটা ভেক্টরকে ধরো আমি এইভাবে ধরলাম, একটা 2 ডাইমেনশনাল স্পেস আছে, এক্স ওয়াই একটা প্লেন আছে, ও একটা তার পয়েন্ট আছে। অর্থাৎ এখানে আমি এই ও পয়েন্টটার মাধ্যমে আরেকবার বলি, দেখো ভেক্টর যখন আমি বিচার করছি তখন কিন্তু তার একটা শুরুর পয়েন্ট আছে, একটা আদি বিন্দু আছে যেখানে এ ধরে নিচ্ছিলাম এটা, এবং একটা শেষ বিন্দু আছে, তাই তো? একটা শেষ বিন্দু আছে, তাহলে একটা শুরু হয়েছে এক জায়গা থেকে, শেষ হবে এক জায়গায়। ক্লিয়ার? তো এখান থেকে ধরে নিলাম আমি এই বরাবর একটা পথ গেলাম, সেই পথটা থেকে আমি এ পেলাম, তাহলে ও থেকে এ পর্যন্ত গেছি, ও এ একটা ভেক্টর, এখানে একটা তীর চিহ্ন ভাবে দিলাম, সরি এটা এও নয়, এটা ও এ একটা ভেক্টর, তার মাথায় যেই তীর চিহ্ন আমি দিয়ে দিলাম। এবার প্রশ্নটা হচ্ছে ও এ যদি আমি এই মাথায় তীর চিহ্ন না দিয়ে শুধু ও এটা লিখতাম, সাপোজ ধরো আমি 40 মিটার গেছি, তাহলে ও ইকুয়াল টু 40। কিন্তু এটা যখন আমি খাতায় করছি আমি বলছি যে প্রতি 10 মিটারকে যদি আমি 1 সেন্টিমিটার সমান আমার গ্রাফ পেপারে আঁকি, তাহলে এখানটা কি হবে, 1 2 3 4টে দাগ হবে। বুঝতে পারছি? তাহলে আমি এখানে বলতে পারি এইভাবে, ওয়ে যখন মাথায় এরকম তীর চিহ্ন, তাহলে সেইটা দিয়ে আমি কি বলতে পারি, ও থেকে একটি কণা উত্তর পূর্ব দিকে, অবশ্যই দেখো এটা উত্তর পূর্ব, ইট ইজ ইকুয়াল টু নর্থ ইস্ট, এই নর্থ ইস্ট এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম 60 ডিগ্রি, তাহলে আমার ডিরেকশনটা একদম কনফার্ম হলো। দেখো নর্থ ইস্টে একটা কণা ওয়ে সেই নর্থ ইস্ট অভিমুখে অর্থাৎ উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে 40 মিটার দূরে ও থেকে এতে পৌঁছালো। ওকে, তাহলে এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে এইখানে যেটা হলো, সেখানে ভেক্টরের আদি বিন্দু ও এবং শেষ বিন্দু এ, অর্থাৎ ও এ কে একটা আমরা ভেক্টর হিসাবে বোঝাবো, এবং ও এ মড যখন আমরা নেব তখন সেটার মান বোঝাবে বা স্কেলার বোঝাবে। স্কেলার অর্থ হচ্ছে তার পরম মানটা। এবার প্রশ্ন হতে পারে, স্যার এই 40 মিটারটা তো এরকম উল্টো দিকেও হতে পারতো, তাই তো? 40 মিটারটা তো এরকম উল্টো দিকেও হতে পারতো, 40 মিটারটা এদিকেও হতে পারতো, তার মানে এই 40 মিটারটা কখনো প্লাস হতে পারতো, কখনো যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে এলে মাইনাস হতে পারতো। তাহলে র্যাদার দ্যান আমি ওয়ে লেখার পরিবর্তে আমি লিখবো মডিউলাস অফ মড অফ ওয়ে। এখন থেকে তোমরা জানতে পারবে এই মড অফ ওয়ে, এই লেখার অর্থটাই হচ্ছে, ধরো আমি কোনো একটা ভ্যালু +5 আসতে পারে, কোনো একটা ভ্যালু -5 আসতে পারে, কিন্তু অবভিয়াসলি আমি ভেক্টর ক্যালকুলেশনের জন্য যদি মড অফ 5 নিই, তাহলে সেটা অলওয়েজ ক্ষেত্রে মড অফ 5 মানে হচ্ছে +5ই আমায় দেবে, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন অ্যান্ড হোয়াট ইজ ভেক্টর। সো দ্য নেক্সট পার্ট, some relating definitions. So vector related কি কি ডেফিনেশন পসিবল সেটা যদি আমি একটু দেখে নিই, তাহলে প্রথমেই আমি লিখি ভেক্টরের ইকুয়ালিটি, অর্থাৎ সমান ভেক্টর। সমান ভেক্টর মানে হচ্ছে যে ধরো দুটো ভেক্টর যাদের মান ও দিক উভয়ই এক, দুটো ভেক্টর যাদের মান ও দিক উভয়ই এক তাদের সমান ভেক্টর বলে। তাহলে এখান থেকে দেখো কি কিভাবে আমরা ভাবতে পারি, ধরো মান ও দিক উভয়ই এক, তাই তো? মান ও দিক, মাইন্ড ইট, এই দুটো আঁকলাম, তাহলে এখানে একটা তুমি নাম দিয়ে দাও এ বি, এখানে একটা নাম দাও সি ডি, এরা সমান ভেক্টর। বলতে পারো যা আলোচনা করলাম তার সাথে এটার মিল আর ডিফারেন্সটা
কোথায়? এটার মিল আর ডিফারেন্সটা দেখো। মিল তো এটাই, মান ও দিক, মানে এটাও ধরে নাও 5 কিলোমিটার গেছে, সাপোজ এটাও ধরে নাও 5 কিলোমিটার গেছে, দ্যাট মিনস ভেক্টর এ বি ইকুয়াল টু ভেক্টর সি ডি। ইট ইজ ইজি টু রাইট, বাট দেয়ার ইনিশিয়াল পয়েন্ট আর নট সেম। আদি বিন্দুটা তো কই সেম নেই। তার মানে এখান থেকে আমি এটাও বুঝলাম কোন একটা সমান ভেক্টর যখন হবে তখন তাদের আদি বিন্দু কিন্তু সেম নয়। ওকে, এটা আমরা জানলাম। ওকে, এবং এই আদি বিন্দু পৃথক, কিন্তু তাদের আদি বিন্দু পৃথক হবে, এটা আমরা জেনেছি। ভেরি গুড। তো এইবার দেখো তোমার প্রশ্ন তো এটাও হতে পারে, স্যার তাহলে আদি বিন্দু পৃথক হবে, তাহলে যদি আমি এরম ভাবে একটা কি ধরো একটা পয়েন্ট, সেখান থেকে একটা পয়েন্ট, সেখান থেকে আমি এখানে ও পয়েন্ট নিলাম, এখান থেকে ও এ একটা বেরোলো, ও বি একটা বেরোলো, সাপোজ এরকম, তাহলে তুমি বলতে পারো স্যার এটা তো দেখে মনে হচ্ছে এটাও 5 কিমি হতে পারে, এটাও 5 কিমি হতে পারে, তাহলে কি আমি লিখে দিতে পারবো ও এ ইকুয়াল টু ও বি? এটা কি পসিবল? দেখো এটা কখনোই পসিবল না, কারণ এদের আদি বিন্দু যখনই এক হয়ে যাচ্ছে, আদি বিন্দু এক হয়ে গেলে কিন্তু সমান একদম প্যারালাল হবে, মানে তার ওপর দিয়ে সমাপতিত হবে, এছাড়া পসিবিলিটি নেই। তাহলে আদি বিন্দু যখন তাদের, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আদি বিন্দুটা সমান নয়, কিন্তু আদি বিন্দু যখনই একটা হবে তখন থেকে যখন দুদিকে দুটো ভেক্টর বেরোবে, তার মানেই কিন্তু দেখো এ কোন দিকে চলে গেল আর এ কোন দিকে চলে গেল, এদের ভেক্টরের দিকটা কখনোই এক নয়। তাহলে এই অবস্থায় কিন্তু আমি ও এ ইজ নট ইকুয়াল টু ও বি, মানে দুটো কিন্তু সমান ভেক্টর নয়। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে এলাম বিপরীত ভেক্টর, যার কনসেপ্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি বিপরীত ভেক্টরের। তো জাস্ট একটুখানি বলে দিই, ধরো ওইদিকে একটা ভেক্টর আছে সেম প্যাটার্নে, এদিকে একটা ভেক্টর আছে, তারা বিপরীত ভেক্টর একে অপরের, এবং এই বিপরীত ভেক্টর অবস্থা তো তাদের কিটা সম্ভব, তাদের এটাই সম্ভব যে তাদের মানটা অর্থাৎ পরম মানটা এক হতে পারে। তো হয়ে গেল। এবার আমরা এগিয়ে গেলাম, এগিয়ে আমরা ফার্স্ট লিখলাম কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর মানে হচ্ছে এক রেখীয় ভেক্টর ইন আ সেম লাইন। যখন ভেক্টর ইন আ সেম লাইন হবে, সেম লাইন, তাদের বলা হয় কোলিনিয়ার, মানে এক রেখা, এক রেখায় যখন ভেক্টর অবস্থিত থাকবে। এবারে এক রেখায় ভেক্টর অবস্থিত থাকবে মানে ধরো প্যারালাল ট্র্যাক অফ রেল লাইন, তাই তো, এরকম একটা প্যারালাল ট্র্যাক আছে, তাহলে এরা তো এক রেখাতেই চলছে, প্যারালাল তো, তাহলে এই অবস্থা একবার যখন তৈরি হবে এটাকেও আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। তাহলে সমান্তরাল ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর কিন্তু এক, সমান্তরাল ভেক্টর। কেমন? আবার দেখো যখন একটাই পয়েন্ট তার উপর ডিফারেন্ট পয়েন্ট থাকবে, এরম ভাবে এ কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, ও থেকে এ আমি ধরে নিয়েছি, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, ধরো বিসি একটা ভেক্টর, ধরো বিসি একটা ভেক্টর, ধরো ডিসি একটা ভেক্টর। তাহলে দেখো বিসি আর ডিসি এই দুটো একই রেখার, মানে বিসি মানে যখন পয়েন্টটা তোমার যেন একটা গতিশীল কণা যখন এখান থেকে এখানে যাবে তখন তাকে বিসি আমি ডিনোট করব, কোনো গতিশীল কণা যখন ডি থেকে সিতে যাবে তখন তাকে আমি ডিসি ডিনোট করব, কিন্তু এরা কিন্তু পরস্পরের উল্টো দিকে। তার মানে এখান থেকে আমি এটা বুঝলাম যে কোলিনিয়ার ভেক্টর মানে হচ্ছে সমান্তরাল ভেক্টর হতে পারে এবং তারা একই রেখার ওপর অবস্থিত, একই দিকে বা বিপরীত দিকের ভেক্টর হতে পারে। ক্লিয়ার? তো এইভাবে আমরা ভাববো। নেক্সট হচ্ছে নাল ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কাকে বলে? তো ভালো করে দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, আমি ওই সরণের কথাতেই বারবার আসছি, তার কারণ ভেক্টর বোঝানোর একটা বেশ সহজ উপায় ওই সরণটা। আমি কি বলেছিলাম যে ধরো একটা বিন্দু এ থেকে বি পয়েন্টে চলে গেল, ভেরি গুড, তাহলে এ ভিটার ভেক্টর মানে সরণ আমি প্রকাশ করলাম। কিন্তু যদি একটা বিন্দু এ থেকে শুরু হয়ে এরকম একটা বৃত্তপথে ঘুরতে ঘুরতে বি পয়েন্ট মানে সেম পয়েন্ট এতেই এসে এ করলো, তার মানে যখন এরকম একটা পসিবিলিটি হলো একটা ভেক্টরের জন্য, আদি বিন্দু ইকুয়াল টু তার শেষ বিন্দু যদি হয়, অর্থাৎ ভেক্টরটা যখন ঘুরে এলো তাহলে এখানে টোটাল অ্যাক্টিভ সরণ কত? 0। তার মানে একটা ভেক্টরটা একটা জিরোতে উপনীত হলো, একই জায়গায় চলে এলো একটা জিরোতে উপনীত হলো। এই অবস্থা যখন তৈরি হবে তখন ওই জিরোটাকেও ভেক্টরে, কিন্তু অবশ্যই তো তার একটা দিকে গেলে, এখানে যদি
ছোট ছোট করে এই জিনিসগুলোকে আমরা ভাঙতে থাকি, তাহলে প্রতিটা দিকে দেখো একটা থেকে একটা দিকে যাচ্ছে, প্রতি কটা স্টেপে একটা থেকে একটা দিকে যাচ্ছে, তার মানে দে হ্যাভ একটা পার্টিকুলার ডিরেকশন। তাহলে এই অবস্থা যখন তৈরি হবে আমরা অবশ্যই বলবো যে এটাকে জিরো না বলে এর মাথায় একটা এরকম সাইন দিয়ে দেবো, দিস ইজ কল্ড নাল ভেক্টর, অর্থাৎ জিরো ভেক্টর বা অকার্যকর ভেক্টর। ওকে, এবার শূন্য ভেক্টর কে হচ্ছে, শূন্য ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরকে যে কোনো ভেক্টরের একরেখীয় ভেক্টর বলা যায়। মানে ধরো কোনো একটা ভেক্টর এরকম রয়েছে, হ্যাঁ, আমি তার পাশ দিয়ে একটা শূন্য ভেক্টর কল্পনা করলাম। শূন্য ভেক্টর মানে কি, ধরো এখান থেকে একটা বডি গেল, গিয়ে আবার এখানে চলে এলো, ভালো করে বোঝো, এখান থেকে একটা বডি গেল এ থেকে গিয়ে আবার ওইখানে টাচ করে আবার এখানে চলে এলো, তার মানে এখানে আদি আর শেষ বিন্দু এক, তাহলে এখানেও তো গেছে, তার মানে এটা কি এর প্যারালাল গেল না? আর প্যারালাল যখন যাবে তখন আমি কি বলেছিলাম, একরেখীয় ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর যে কোনো ভেক্টরের কিন্তু একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ক্লিয়ার হলো? এবার আমরা চলে এলাম কনকারেন্ট ভেক্টর বা সমবিন্দু ভেক্টর। কনকারেন্ট ভেক্টর মানে হচ্ছে সমবিন্দু ভেক্টর, নামটা থেকেই বুঝতে পারছো, সোজা ভাষায় আদি বিন্দু সেম, মানে আদি বিন্দুটা একই। তার মানে ধরো এখানে একটা বিন্দু, এখান থেকে একটা পয়েন্ট ওদিকে গেছে, একটা পয়েন্ট এদিকে গেছে, একটা পয়েন্ট এদিকে গেছে, একটা পয়েন্ট এদিকে গেছে, ও এ, ও বি, ও সি, ও ডি। তাহলে এখানে ও এ, ও বি, ও সি and rest of part are কনকারেন্ট ভেক্টর। ওকে, এবার আমরা চলে এলাম কনকারেন্ট ভেক্টর হলো, এবার আমরা চলে এলাম একতলীয় ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর। একতলীয় বা কোপ্ল্যানার, কোপ্ল্যানার মানে সেম প্লেন সিচুয়েটেড এট দ্য সেম প্লেন, কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার মানে হচ্ছে ধরো কোনো একটা তুমি তল ধরেছো, সেটা থেকে একটা পয়েন্ট এদিক থেকে ওদিকে গেছে, আবার ওই তল থেকে ওই পয়েন্ট ওখান থেকে আবার এখানে এসছে, তাহলে এগুলো তো যদি করে একটা ভেক্টর। তেমন একই ধরো একটা তলের মধ্যে তারা কাজ করছে, এরা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। কেমন? এটা হলো। এবার কোপ্ল্যানার ভেক্টর তার মানে এটা কি একটা 2 ডাইমেনশনে আছে, সাপোজ ধরো এদিকটা এক্স এদিকটা ওয়াই, যাও একটা আমি ধরলাম, রাদার যে এর উল্টো হয়, তোমরা আস্তে আস্তে এই কনসেপ্টগুলো আস্তে আস্তে ভাঙবে, শুধুমাত্র এক্স নিচে ওরকম কোনো কনসেপ্ট নেই, উল্টোতেই পারে। তো এভাবে ধরলাম, তার মানে এটা এক্স ওয়াই প্লেন রয়েছে, তার মানে এটা কি দ্বিমাত্রিক ভেক্টরও আমরা বলতে পারি। তাহলে দ্বিমাত্রিক ভেক্টর যখন হবে তাহলে তারপর কিন্তু দ্বিমাত্রিক যখন হয়েছে আমি নিশ্চয়ই 3 ডাইমেনশনাল ভেক্টরও হবে। তাহলে 3 ডাইমেনশনাল ভেক্টর কিভাবে আমরা ডিনোট করবো, এইভাবে। তার মানে এইখানে যেটা রয়েছে আমরা 3 ডাইমেনশন যখন আমরা ধরছি, তাহলে 3 ডাইমেনশন এটা এখন বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ভেক্টরটাকে আমাদের ডিনোট করতে গিয়ে এটাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল ভেক্টর বা ত্রিমাত্রিক দেশে ভেক্টর। ওকে, তো এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসি, যেটাকে বলা হচ্ছে একক ভেক্টর বা ডু মিন বাই ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হচ্ছে ধরো কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা বিভাজ্য করা যায়, সোজা ভাষায় মানে ধরো কোনো একটা ভেক্টর এ আছে, এর মাথায় ক্যাপ, এই ইউনিট সাইন এভাবে দেখা যায়, এটাকে যদি মাথায় একটা ক্যাপ দিয়ে দিই, এটাকে বলে ক্যাপ সাইন, তাহলে বোঝানো হয় যে এটা হলো এ ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর আমি কি করে পাবো, একটা ভেক্টরের অরিজিনাল ভেক্টরকে যদি তার মান দিয়ে বা মড দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা ইউনিট ভেক্টর পাওয়া যায়। এবার তার মানেটা কি, ধরো আমি এই বরাবর একটা পয়েন্ট ও থেকে এতে যাচ্ছি, হ্যাঁ, এবার এইটা ধরো 40, তার মানে নিশ্চয়ই এর 10 10 10 10 এরকম একটা রয়েছে, 1 2 তোমার 10 10 10 অ্যান্ড দিস ইজ অলসো 10। ওকে, তাহলে এই 10 গুলোকে একটা করে ইউনিটারি পার্ট, তুমি যদি এই 10 গুলো না থাকতো কখনোই তুমি ওই 40টাকে মাপতে পারতে না। এবং এই ছোট্ট ছোট্ট যে 10 গুলো তাদের যদি একটা নির্দিষ্ট দিক দেওয়া যায় তাহলে আমি বলতে পারি যে ও থেকে এ এই দিকে যে পুরোটা যাওয়া তার একটা ইউনিট পার্টের ভেক্টর বা একটা ইউনিট পার্টের দিক হলো এই ইউনিট ভেক্টর। তার মানে ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ছোট ভেক্টর, তাকে যদি কোনো একটা ভ্যালু দিয়ে গুণ করা যায় এবং যেটা ওই ভেক্টরটার সম্পূর্ণ মান হবে, মানে স্কেলার মান হবে। অর্থাৎ আমি 40 পেতে গেলে আমি যদি একটা ভেক্টর এরমভাবে ধরে তাকে যদি 40 দিয়ে গুণ করি তাহলে টোটাল 40 এই যে কোয়ান্টিটিটা এটাকে একটা ভেক্টর হিসাবে আমি ডিনোট করতে পারবো।
আবারও বলছি, আমি 40 সম্পূর্ণটাকে ভেক্টর হিসেবে ডিনোট করতে গিয়ে আমি যদি এটাকে একটা ইউনিট পার্টের ভেক্টর ধরে নিয়ে তাকে যদি 40 নাম্বারটা মানে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই টোটাল যেটা সেটা কিন্তু ভেক্টরে পরিণত হবে। অর্থাৎ এখান থেকে আমি পেলাম ইউনিট ইকুয়াল টু অরিজিনাল ভেক্টর বাই দ্যাট ভ্যালু বা পরম মান। ওই জন্য কোনো একটা ভেক্টরের কে তার পরম মান দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ইউনিট ভেক্টর পাবো। ইউনিট ভেক্টরের অর্থই হলো কোনো একটা ভেক্টরের দিক প্রকাশের জন্য ইউনিট ভেক্টর কে কাজে লাগানো হয়। তো ইউনিট ভেক্টরের কনসেপ্ট আমরা শিখলাম। এবার থেকে চলো ভেক্টরের যোগ নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমে ভেক্টর যোগ যে করব, ভেক্টরের যোগ তো ওইভাবে বীজগণিতিক নিয়মে হবে না, আগে আমরা ক্লিয়ার করে ফেলেছি। তো ভেক্টরের যোগ হবে 3টে নিয়ম অনুসারে: ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। তাহলে ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল এবং পলিগন ল। ওকে, তো স্টার্ট করা যাক। ত্রিভুজ সূত্র, প্রথমে আমরা কি করব, তাদের জিওমেট্রিক ভিউ আগে আমরা নেব প্রতিকটা সূত্রের, তারপর আমরা এক্সপ্লানেশন বা ম্যাথামেটিক্যাল ভিউ নেব। তো ফার্স্টে আমরা জিওমেট্রিক্যাল ভিউ নিই। জিওমেট্রিক্যাল ভিউ, দেখো জিওমেট্রিক্যাল ভিউ থেকে দেখলে ত্রিভুজ সূত্র কিভাবে তুমি এক্সপ্লেন করবে। ধরো কোনো একটা কণা এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, এ থেকে বিতে গেল, কিন্তু তার গন্তব্য কিন্তু এ নয়, তার গন্তব্য আবার এ থেকে সে বিতে গেল। তাহলে তার অ্যাকচুয়াল গন্তব্য কোনটা ছিল? বি। তার মানে সে তো এরমভাবেও যেতে পারতো যে এ থেকে ডিরেক্টলি বিতেও তো যেতে পারতো, সেটা ভায়া হয়ে গেল। এ থেকে ও থেকে, এখানে ও ধরো ও থেকে এতে গেল এবং সেখান থেকে বিতে গেল। তাহলে এই যে ভায়া হয়ে গেল এইটাও কিন্তু বি বিন্দুতে যাওয়া, এবং যে ডিরেক্ট গেল এটাও কিন্তু বি বিন্দুতে যাওয়া। তাহলে আমরা এভাবে বলতে পারি না এ থেকে বি, এটা যদি একটা ভেক্টর এ দিয়ে প্রকাশ করা হয়, এ বি যেটা যদি একটা ভেক্টর যাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এবং ও থেকে বি এটা যদি ডিরেক্ট মানে সব থেকে কম এবং ছোট দূরত্ব, মানে কি এটা সরণ মানে রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি যেখানে যেতে চাইছিল, এটা যদি আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি দেখছি যে কোনো একটা ত্রিভুজের ভালো করে একটু বোঝো, দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত মানে কন্টিনিউয়াসলি অর সাইমালটেনিয়াসলি টেকিং দ্য মানে সাইড বাই সাইড অফ আ ট্রায়াঙ্গেল, মানে পরপর সাইডগুলো মানে ক্রমান্বয়ে গৃহীত, মানে ফার্স্টে ওয়েটাকে ধরলাম তারপর এবিটাকে ধরলাম, কেমন? তাহলে দুটি ভেক্টরকে যদি কোনো একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা হয়, ইট ইজ ক্যালকুলেটেড অ্যাজ OA ইকুয়াল টু এ ভেক্টর অ্যান্ড AB ইকুয়াল টু বি ভেক্টর। মানে ও দিকে যদি দুটি সূচক দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে যে বাহুটা মানে তার থার্ড যে বাহুটা সেটা উল্টো দিকে গিয়ে, মানে যেভাবে ভেক্টর যে দুটো দাঁড় ছিল তার উল্টো অভিমুখে গিয়ে, যে বাহুটা উল্টো অভিমুখে গিয়ে এখানটা টাচ করছে, সেই বাহুটাকেই মানে ও দিকে লব্ধি হিসাব করা হবে। ওকে, তার মানে এখানে আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু আর। আমি আর একবার লাস্টবার বলে দিচ্ছি, দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। অর্থাৎ এখানে ওএ প্লাস ওবি OA প্লাস AB এই যদি দুটো বাহু হয় যাদেরকে আমি ভেক্টর এইভাবে প্রকাশ করেছি, তাহলে ওবিটাও মানে একইভাবে ভাবো, ও থেকে এ যাওয়া প্লাস এবি যাওয়া, এটা মানেও বি বিন্দু যাওয়া, এবং ও থেকে ডিরেক্টলি এটাও বি বিন্দু যাওয়া, তাহলে OA প্লাস AB ইজিলি দিট ইজ ইকুয়াল টু OB। এইটা হয়ে গেল আমার ত্রিভুজ সূত্র। এবার আমরা চলে এলাম সামান্তরিক ল বা প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম ল বলছে, প্যারালোগ্রাম ল এর উদাহরণ আমরা ক্লাস 9-এও অনেক ক্ষেত্রে পড়েছি। ধরো পাখি উড়ছে, আমরা গুলতি থেকে যে তোমার গুলি ছুঁড়ছি, তো সব ক্ষেত্রে বিচার করবে। দেখো গুলতির একটা এক্সাম্পল যদি আমি বলি, এটা সব থেকে ইজি হবে, বা পাখি ওড়ার যদি একটা এক্সাম্পল আমি বলি, ধরো গুলতি যদি এরকমভাবে আমি ধরি, মানে এটাকে যদি এইভাবেই একটা ক্রস করা হয়, এইখান থেকে একটা সাইড আর এখান থেকে একটা সাইড যদি আসে, তাহলে গুলিটা কিভাবে বেরোচ্ছে, তাহলে এটাকে যদি
আমার কি মেন তো এটাই, মানে এটাই তো আমার আসল কাজ, এটাই আমার লব্ধি, মানে দুটো ভেক্টরের যোগ। তাহলে এই রকম একটা যদি ভেক্টরকে মানে ওদিকে সামান্তরিকের একটি বাহু, তার সাথে সন্নিহিত যদি আরেকটি বাহুকে মানে ওদিকে ভেক্টর ভাবে প্রকাশ করা হয়, তাহলে এই দুটি বাহুর মধ্যবর্তী যে কর্ণ বেরিয়ে গেল, সেই কর্ণটা হলো এই দুটো বাহুর লব্ধি। কেমন? অর্থাৎ আমি যদি ছবিটা এবার কমপ্লিট করি, এখানটা দেখো আমি আরেকবার আঁকার চেষ্টা করছি। এইটা একটা বাহু, এটা একটা বাহু। এবার দেখো একটা ভেক্টর যদি এটা হয়, প্যারালাল ভেক্টরটা কি আমরা একরেখীয় বা ইকুয়াল, এখানে যতটা এখানেও ততটা সমান্তরিক অনুযায়ী, তাহলে এই এই রেখাংশটাও তো একই হবে। তাহলে এটা যদি বি ভেক্টর ধরি, এটাও অবশ্যই বি ভেক্টর। এটা যদি এ ভেক্টর ধরি, এটাও কি কোনো সমান্তরিকের এগুলো প্যারালাল হয়, এটাও আমার এ ভেক্টর। ওকে, এইভাবে ক্লিয়ার? তো এইভাবে যখন আমি করব, এদের দুজনের দেখো যে লব্ধিটা বেরোচ্ছে এইটা আর, অর্থাৎ কর্ণ বরাবর, তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু আর, এটাও আমাদের প্রুফ। তো এবার দেখো সবকটা এই যে সবকটা তোমার ভেক্টর, এই ভেক্টরের লগুলো কিন্তু আলটিমেট ত্রিভুজ সূত্র থেকেই পেয়েছি, সেটা একটু ডিসকাস করি। দেখো একটা সামান্তরিক মানে কি, দুটো ভাগ করা সেম ক্ষেত্রফলের ত্রিভুজ না? তাহলে সেই তো ত্রিভুজেই আসছে। তাহলে এবার থেকে দেখো যদি আমি এই পার্টটা ধরি, যে পার্টটা আমি মার্কিং করলাম, এখান থেকে একটা ভেক্টর গেল, এখান থেকে একটা ভেক্টর গেল, আরে তার মানে সেটাই তো এইটা আদি বিন্দু, এটা অন্তিম বিন্দু, এখানটা যাওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে এখান থেকে এটা গেল, তাহলে একটা সামান্তরিকের ওপার দিয়েও যেমন এটা সত্য ওই ত্রিভুজ থেকে, আবার এই ত্রিভুজটার দিকে ভালো করে তাকাও, এই ত্রিভুজটাও সত্য কিন্তু সেইভাবে। এই দেখো এপারে গেল একটা বি, এপারে গেল একটা এ, এই দেখো উল্টো দিক থেকে এসে ত্রিভুজটা ব্লক হচ্ছে, অর্থাৎ এখানে সামান্তরিক ইজ দ্য টুয়াইস ইউজ অফ দিস ট্রায়াঙ্গেল ল। বুঝতে পারলাম? প্যারালোগ্রাম ল ইজ দ্য ওয়ান মোস্ট অ্যাপ্লিকেশন অফ স্পেশাল কেস অফ ট্রায়াঙ্গেল ল। ক্লিয়ার ব্যাপারটা? একদম। তো এবার আমরা চলে আসি বহুভুজ সূত্র বা পলিগন ল। বহুভুজ সূত্রটা আরেকবার দেখি। বহুভুজ মানে হচ্ছে, ধরো বহুভুজ সূত্রটা একটু পড়া যাক, আগে ভালো করে শুনবে তোমরা। একই সাথে একই বিন্দুতে ক্রিয়ারত, একই সাথে একই বিন্দুতে ক্রিয়ারত তিন বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যদি একটি উন্মুক্ত বা ওপেন বহুভুজের বাহুগুলি দ্বারা ক্রমান্বয়ে ইন অর্ডার মানে ও অভিমুখে সূচিত করা হয়, তবে যে বাহুটি বহুভুজটাকে ক্লোজ করবে সেইটা মানে ও দিকে ওই ভেক্টর সবকটার লব্ধি প্রকাশ করবে। আরেকবার আমি তো বললাম, এবার আমি একটু করে দেখাই। দেখো এখান থেকে একটা আদি বিন্দু ক্লিয়ার, সাপোজ ধরো এইরকম একটা জায়গায় কোনো একটা বিন্দুতে যেতে হবে, মাইন্ডেড। ওকে, তো চলো এখানে একটা আমরা বাহু বা একটা ভেক্টর নিলাম, এখান থেকে একটা বাহু বা ভেক্টর নিলাম, এরকম ভাবে একটা বাহু বা ভেক্টর নিলাম, সাপোজ ধরো এরকম একটা জায়গায়, এখান থেকে একটা বাহু বা ভেক্টর নিলাম। তাহলে নিশ্চয়ই অ্যাকচুয়ালি যেতে কোথায় হচ্ছে, এরকম একটা জায়গার কোনো বিন্দুতে। তাহলে ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আর এই সেটা আমি ডিরেক্টলি ও থেকে ডি গেলেই তো হয়। তার মানে এখান থেকে তো অলরেডি এটুকু আমি বুঝে যাচ্ছি যে এটা হলো সামান্তরিক। তার মানে যতক্ষণ আমি এটা আঁকিনি, ইট ওয়াজ আ ওপেন পলিগন, মানে এটা একটা ওপেন উন্মুক্ত পলিগন ছিল। এটা যখন আমি আঁকিনি, তার মানে যখনই আঁকিনি তখন দেখো প্রতি কটা ভেক্টর একটা বিন্দুর দিকেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে। এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, মানে সে চেষ্টা করেছে এদিকে যেতে, এই ভেক্টরটা এদিকে যেতে চেষ্টা করেছে, এই ভেক্টরটা ওই বিন্দুতে, মানে আলটিমেট এই পয়েন্ট থেকে ওই বিন্দুতে যাওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে এটা করার পর যে বাহুটা আলটিমেট থেকে গেল, সেই বাহুটা উল্টো দিক থেকে গিয়ে এখানে ব্লক করছে। তাহলে এই যে বাহুটা উল্টো দিক থেকে গিয়ে ব্লক করছে, এতগুলোকে যদি আমি ভেক্টরে আমি ধরি, যেমন এখানে এ ভেক্টর ধরলাম, একে বি ভেক্টর ধরলাম, একে সি ভেক্টর ধরলাম, এটাকে ডি ভেক্টর ধরলাম, এটা যদি আর হয়, তাহলে এতগুলো ভেক্টর মানে মাল্টিপল ভেক্টরের ক্যালকুলেশন এটা দিয়ে হবে। তাহলে এই অ্যাডিশনটা হয়ে গেল আর। ওকে, আশা করছি ক্লিয়ার। তো এইবার এখানেও তোমরা একটা প্রশ্ন হতেই পারে যে স্যার এখানটাও কি তার মানে ওই ভেক্টর দিয়ে, ওই ভেক্টরের ল দিয়ে পসিবল? নিশ্চয়ই পসিবল। এখানেও তোমার পলিগন ল এর মধ্যেও তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাকে একটুখানি আমরা ট্রাই করি। পরীক্ষা ছোট প্রশ্ন হতেই পারে পলিগন ল এর অ্যাপ্লিকেশন। তো দেখো যদি আমি পলিগন লটাকে মানে তোমার বহুভুজটাকে এভাবে দেখাই, ধরো ও এ, ও বি, ওকে, এখান থেকে একটা এরকম গেছে,
এটা থেকে এই গেছে, এটা ডিরেক্টলি উল্টো দিক থেকে গিয়ে ব্লক করেছে। তাহলে ও এ বি সি ডি এটা হয়ে গেল ওটা। তো এবার দেখো এই যে আমাদের পলিগনটা আমরা পাচ্ছি, এই পলিগনটা কিন্তু কি হচ্ছে বলো, এই পলিগনটাকে মানে তোমার এখানে বহুভুজটা কি আছে বলো, ও এ বি সি ডি ও, ও দিয়ে শুরু হলাম, ওতে কেন শেষ শেষ করলাম, কারণ আলটিমেট কিন্তু এটা ক্লোজড পলিগন, এটা ক্লোজড পলিগন। তাহলে সেটার জিনিসটা কি দাঁড়াচ্ছে বলো, কটা এখানে ত্রিভুজে ভাঙছি। এবার দেখো এই কর্ণগুলোকে যদি আমি যোগ করি, কর্ণগুলোকে আমি যদি যোগ করছি, তাহলে দেখো এখানটা এটা একটা কর্ণ যোগ হলো, এখানে একটা কর্ণ যোগ হলো, এখানে একটা, তাহলে তিনটে ত্রিভুজ আমরা পাচ্ছি, দুটো কর্ণ যোগ হয়েছে। কেমন, তাহলে আমি কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল ও এ বি প্লাস ট্রায়াঙ্গেল ও বি সি প্লাস ট্রায়াঙ্গেল ও ও সি ডি, এই কটা এখানে আমি করলাম। এবার আস্তে আস্তে বলছি, দেখো ও এ বি থেকে আমি কি পাচ্ছি, ও এ, তোমরা শুধু দেখতে থাকবে আমি করছি, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি পাচ্ছি, অর্থাৎ এখানে পেলামটা কি, এ প্লাস বি ইকুয়াল টু কিন্তু আর, মাইন্ড ইট, সরি নট আর, আর ওয়ান ধরলাম এটাকে। তার মানে এখানে এ এখানে বি, এর ফলে অ্যাডিশনের ফার্স্ট ট্রায়াঙ্গেল ল থেকে এটাকে পেলাম আর ওয়ান। কেমন, আবার এটা থেকে কি পাচ্ছি দেখো, এটা থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও বি প্লাস বিসি, ও বি প্লাস বিসি ইকুয়াল টু ও সি। তার মানে পেলামটা কি অ্যাকচুয়ালি, এখানে পেলাম দেখো আর ওয়ান, এই যে আর ওয়ান, ও বি আর ওয়ান, আবার এখান থেকে বিসি এটা একটা, অর্থাৎ এখানে সি ভেক্টর, তাই তো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো ও বি প্লাস সি ইকুয়াল টু এটা পেলাম, অর্থাৎ এটাকে ধরলাম আর টু, তারপর আমি কি পাচ্ছি, আর ওয়ান ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আর টু, আর একটা রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এই জায়গাটা আর টু ধরলাম। দেখো এটা এ বি থেকে আর ওয়ান পেয়েছিলাম, এবং ও বি অর্থাৎ আর ওয়ান আর সি নিয়ে আর টু পেলাম, আবার শেষ করবো এবার। এবার দেখো আর টু প্লাস ডি নিয়ে আমি এখানটা ফাইনাল আর পাবো। কেমন, তাহলে এবার লাস্ট যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কি পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটা থেকে বলো আর টু প্লাস ডি ফাইনালি আর, তাই তো। তাহলে এর ফাইনালি আর যখন আমি পেলাম, এবার দেখো কিভাবে উল্টো দিকে আসছি, তাহলে আমি লাস্টেরটা আগে লিখছি। কেমন, লাস্টেরটা আগে লেখার চেষ্টা করছি, দেখো আর টু প্লাস ডি ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু তোমার আর, ওকে। তাহলে আর টুর মধ্যে কে আছে, আর টুর মধ্যে আর ওয়ান প্লাস সি, কেমন, ইকুয়াল টু ডি ইকুয়াল টু আর, আর ওয়ানের মধ্যে কে আছে, এ প্লাস বি প্লাস সি অটোমেটিক্যালি বসে গেল পাশে, ডি বসে গেল পাশে। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ পলিগন ল বাই দ্য ট্রায়াঙ্গেল ল। আশা করছি এটা ক্লিয়ার। তো ভেক্টরের আগের পার্টে আমরা জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন পড়লাম, তো এই পার্টে আমরা ভেক্টরের ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন পড়ব। অর্থাৎ ভেক্টরের যে ভ্যালুটা আছে, যে মান, সেই মান দিয়ে ভেক্টরকে কিভাবে আনা যায়, মানে ভেক্টরে যেটা রেজাল্টেন্ট ভেক্টর হবে তারও তো সে একটা ভেক্টর, যখন তার তো দিকটা তো আমরা বুঝলাম, মানে জিওমেট্রিক্যাল ভিউ দিয়ে আমরা দিকটা বুঝলাম। তো আরেকবার আমি একটু বলে দিই, যে ছোট্ট করে একটা ট্রায়াঙ্গেল, এভাবে একটা ট্রায়াঙ্গেল, এরকম দুটো ভেক্টর ছিল, তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টরটা মানে লব্ধি ভেক্টরটা এদিকে হচ্ছিল, অর্থাৎ এ প্লাস বি, তার ডিরেকশনগুলো লক্ষ্য করবে, এখানে এই তীর চিহ্নগুলো সব থেকে সেটা হয়ে গেল আর। এইভাবে আমরা তো ডিরেকশনের দিকটা পাচ্ছিলাম বা জানছিলাম এভাবে ভেক্টরটা হয়। তো এবার তার একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা একটা গাণিতিক ব্যাখ্যা, মানে তার এক্সপ্রেশন, এটা একটা হবে। তো চলো আমরা ফার্স্টেই ট্রায়াঙ্গেল ল দিয়ে আমাদের এক্সপ্লেনেশন স্টার্ট করি। ট্রায়াঙ্গেল ল যখন আমরা করব, তখন এখানে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো। একটা ভেক্টর মানে একটা ফ্লোয়িং পার্ট, কোনো একটা দিকে একটা ফ্লোয়িং পার্ট। তো তাহলে আগে ফার্স্ট এটা বুঝি, ধরো কোনো একটা এরকম লাইন, আমি এতটা আমার কাজে লাগছে, এতটা হয়তো আমার কাজের, তাহলে এটাও যেমন এই এবি যদি আমি বলি, এটাও যেমন একটা ভেক্টরের অংশ, তেমনি এর পরের যে পার্ট, এটাও তো একটা ভেক্টর, মানে সেই একই ভেক্টর, মানে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাও তো সেই বি ভেক্টরেরই অংশ পুরোটা, তার কারণ সেই একই দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো চলো এগিয়ে যাওয়া যাক। ফার্স্টে আগে ছবিটা কিরকম হবে, একটা ত্রিভুজ,
এটা হচ্ছে একটা অরিজিনাল ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তো যেখানে এ একটা ভেক্টর, ওকে, তো এইদিকে একটা ভি একটা ভেক্টর একইভাবে নিয়েছি আমরা, এখানে লব্ধি নিয়েছি আর একটা ভেক্টর, কেমন। তো এবার এইটার ওপর এই সি বিন্দু থেকে যদি আমি এই এবি লাইনের ওপর মানে এই ভেক্টরটার ওপর যদি একটা আর একটা লম্ব টানি এবং সেটা যদি এখানে ডি বিন্দুতে ছেদ করে, যেমন আমরা অঙ্কন করতাম উপপাদ্য এক্স্যাক্টলি তাই। এবার আমাকে কি বলেছি, এ আর বি এর মধ্যে আমি অ্যাঙ্গেলটা ধরেছি ফাই, এ আর বি এর মধ্যে, সরি একটু ভুল হয়ে গেল, এ আর বি এর মধ্যে কিন্তু আমি অ্যাঙ্গেলটা ধরেছি থিটা, এইখানেই গন্ডগোলটা, এই যে থিটাটা কিন্তু এইখানে, এখানেই আমাদের ফার্স্ট বক্তব্যটা এটা যে দুটো যখন আমি এইভাবে যখন একটা ভেক্টর হবে আর এইভাবে যখন একটা ভেক্টর যাবে, তাহলে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে এটাও যা ভেক্টর এটাও তো তাই ভেক্টর, তাহলে এভাবে যখন ভেক্টরটা পড়ে তাহলে এটা যদি একটা অ্যাঙ্গেল ধরি থিটা, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা এটা যদি এটা যদি বি ভেক্টর হয় আর যদি এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার এখানে থিটাটার দরকার কি? আরে থিটাটাই তো হচ্ছে এমন একটা জিনিস যে এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাকচুয়াল অবস্থানটা আছে যে একে অপরের থেকে কত ডিগ্রি হেরফেরে রয়েছে, ক্লিয়ার? তো চলো স্টার্ট করা যাক। এবং বলছে যে তাদের সেই যোগের ফলে কি আমি একটা লব্ধি ভেক্টর পাচ্ছি, তাহলে সেই লব্ধি ভেক্টরটা এর সাথে ফাই কোণ করে রয়েছে, এটা আমাকে জানতে হবে। তার কারণ লব্ধি ভেক্টরটা কোন দিকে গেল সেটার দিকটা যেমন আমরা হচ্ছে সেটা কত কোণে গেল সেটাও আমরা করব। তাহলে এই কোণটার বলার একটাই অর্থ, কোণের ফলে আমরা এক্স্যাক্টলি দিকটা পাচ্ছি, কেমন? তাহলে এখান থেকে যে অবস্থা হয়ে রয়েছে এখান থেকে আমি বলতে পারি এডি ইকুয়াল টু, দেখতেই পাচ্ছ, এবি প্লাস বিডি, খুব কেয়ারফুলি কিন্তু শুনবে, হলো। এবার দেখো আমি যদি ফার্স্ট পুরো ট্রায়াঙ্গেলটা ধরি এ সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে এই অবস্থা যখন হবে এখানে আমি একই কথা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দেবো। তার মানে পিথাগোরাস থিওরেম ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার, হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারে আমি ভাঙলাম। আবার দেখো এডি স্কোয়ারটাকে অলরেডি আমি লিখে দিয়েছি, তাহলে এখানটা লিখলাম এবি স্কোয়ার। এবার একটু ফাস্ট করবো, তোমরা কিন্তু একটু চোখ রাখবে এইটা, ওকে। এবার যখন এটাকে আমি ভাঙছি তাহলে কি পাবো বলো, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি, কোনো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো এবি ইন্টু বিডি, এটা তো বুঝলাম। এবার এই বিডি স্কোয়ার আর এই সিডি স্কোয়ার, এটা থেকে আবার বিসি স্কোয়ার পাচ্ছি না। আমাকে কি মাথায় রাখতে হবে, দেখবে আমি যে আর এর এক্সপ্রেশনটা বার করতে চলেছি সেটা মাস্ট বি কার বেসিসে হবে, এ আর বি এর বেসিসে হবে। তার মানে আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে আর এর যে এক্সপ্রেশনটা আসবে, আমি তো আর বার করছি, অর্থাৎ এসি মানে তো আর এর স্কোয়ার, তাহলে সেই এক্সপ্রেশনটা এমনভাবে আমি সাজাবো সেখানে যেন এ ভেক্টর অর্থাৎ এ বি এবং বি ভেক্টর অর্থাৎ বিসি, এই দুটোকে আমি যেন অ্যাপ্লাই করতে পারি, এটাই আমার কাজ, ক্লিয়ার? তো চলো দেখা যাক। তাহলে এবার দেখো এখানে বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুটো মানে একেবারে আমি লিখে দিতে পারছি বিসি স্কোয়ার, কারণ এটাও একটা সমকোণী ত্রিভুজ, ওকে। তাহলে এই দুটোর জায়গায় আমি ফার্স্টে লিখে দিলাম বিসি স্কোয়ার, এখানে এবি স্কোয়ার রইলো। এবার এখানটা এবি, এবার দেখো 2ab এটা তো রইলো থাকলো। এবার এই বিডিটাকে কি করে লিখতে পারি, দেখো এই সমকোণী ত্রিভুজ হলো, এই অ্যাঙ্গেলটা আমার থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটা নিশ্চয়ই লম্ব, এটা যদি লম্ব হয় এটা নিশ্চয়ই ভূমি মানে বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, ঠিক আছে। তাহলে বি বাই এইচ, এটা কি দাঁড়ালো আমার কস থিটা, তাহলে বি কত বিডি, তার মানে বি বাই এইচ মানে আমার বিডি বাই এইচ কত বিসি, ওকে। তাহলে এটা হচ্ছে কস থিটা, তাহলে আমি কি লিখতে পারি, বিডি ইকুয়াল টু বিসি কস থিটা, এইভাবে লিখতে পারি। এই জায়গাটায় লিখে দাও বিডির জায়গায় বিসি কস থিটা, ক্লিয়ার? দেখো মোটামুটি অল ক্লিয়ার হয়ে গেছে। এবি মানে অলরেডি দেখে নিয়েছি এ স্কোয়ার, বিসি মানে অলরেডি দেখে নিয়েছি বি স্কোয়ার, 2ab বিসি 2ab ইন্টু কস থিটা, ওকে। কস থিটা দুটো তোমার ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, আমি শিখিয়ে দিলাম কিভাবে অ্যাঙ্গেলটা ধরতে হয়, এট ইকুয়াল টু আর স্কোয়ার, ক্লিয়ার? তাহলে এটাই হলো আমাদের লব্ধি, তার মানে আর ইকুয়াল টু রুট ওভার অফ দিস, এত বড়টা রুট ওভার, তাহলে এইটা তো গেল আর। এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে তাহলে একটা ফাই বার করতে হবে, ফাই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা বার করলে আমি বুঝতে পারবো যে এদের দুজনের মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটার সাথে এই অ্যাঙ্গেলটা মানে যে লব্ধিটা তৈরি হচ্ছে সেটা কত কোণে তৈরি হচ্ছে সেই লব্ধিটা। তো চলো আমরা ফার্স্টে বার করার চেষ্টা করলাম যে ট্রায়াঙ্গেলটা আমরা আছে সেই ট্রায়াঙ্গেলটা থেকে বার করার চেষ্টা করলাম tan ফাই, ওকে। সো তার জন্য ট্রায়াঙ্গেলটা একটু সাইডে একটু এঁকে নিতে হবে,
খুব রাফলি আঁকার চেষ্টা করছি আমি। ওকে, এটা ফাই, সরি নট থিটা, ইট ইস ফাই, এটা থিটা। তো বলো এ, এখানটা বি, এখানটা ডি, এখানটা সি। ওকে, এইভাবে তাহলে ট্যান ফাই যখন আমি করব তাহলে এই জায়গাটা আমার ট্যান ফাই যদি আমি বার করতে চাই তাহলে ট্যান ফাই মানে আমার কি ধরবে বলো, টোটাল ট্রায়াঙ্গেলের আন্ডারে ট্যান ফাই ধরছে, তাই তো? টোটাল ট্রায়াঙ্গেলের আন্ডারে ট্যান ফাই যখন আমার ধরছে তাহলে এইটা হচ্ছে লম্ব, তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি, তাহলে সিডি বাই এডি এটা যদি ট্যান ফাই হয় তাহলে সিডিটাকে, এই যে সিডি, সিডির তো কোনো ভ্যালু নেই, তাহলে আমি অবশ্যই কি বললাম, যা কিছু আনতে হবে তোমাকে এ আর বি এর রেসপেক্টে আনতে হবে। এটা ভেক্টর এ, এই জায়গাটা ভেক্টর বি, এটা ভেক্টর আর। ওকে, তাহলে এখানে সিডিটাকে দেখো, সিডির জায়গায় আমি কি লিখতে পারি, তাহলে আবার ওই ছোট ট্রায়াঙ্গেলটাকে নিলাম, ছোট ট্রায়াঙ্গেলটাই সিডি, সিডিটা কি লম্ব, এটা কি অতিভুজ, এটা কি থিটা ছিল, তাহলে সিডি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বি কস থিটা, সরি সিডি ইকুয়াল টু বি সাইন থিটা লিখতে পারি, সিডি ইকুয়াল টু বি সাইন থিটা। এটা আমরা এখানটা বসিয়ে দিলাম। কেন, আবারও আরেকবার জাস্ট বলি, কিন্তু এটা একটু তাড়াতাড়ি বুঝতে হবে, ভালো করে বোঝো। ওই ট্রায়াঙ্গেল থেকে সিডি বাই বিসি এটা কিন্তু সাইন থিটা। ওকে, এবার নিজেরা একটু ক্যালকুলেট করবে, দেখবি ইজি চলে এসছে, সিডি ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে সিডি ইকুয়াল টু বি সাইন থিটা যখন, এবার দেখো এডি, এডি মানে আবারও জানি এডি তো টোটাল হয় না, তাহলে এ বি প্লাস বিডি, এটা তো এ বি প্লাস বিডি, আবার বিডি ইকুয়াল টু কি আগের পার্ট থেকে পেলাম বিসি কস থিটা, কেমন? আবার বিসি মানে কত, বি, তাহলে আমি কি পেলাম, এ বি ফর এ, বিসি ফর বি, তার সাথে কস থিটা, তাহলে আর একটা এক্সপ্রেশন পেলাম ট্যান ফাই ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে এই দুটো দিয়ে আমার, এই দুটো হচ্ছে আমার মেন এক্সপ্রেশন, কেমন? তো এবার এই এক্সপ্রেশনগুলো তো আমরা পেলাম, এবার যদি একটু হালকা ক্যালকুলেশনে আসি, তাহলে ফার্স্টে একটা কি, এখান থেকে কি অনুসিদ্ধান্ত বা কি ক্যালকুলেশন পাওয়া যায় বলো? ফার্স্ট ক্যালকুলেশন এটাই যে কোনো একটা ত্রিভুজের যদি তিনটে বাহুই একই দিকে যায়, মানে তিনটে বাহুই একই দিকে যায়, মানে ধরো জিওমেট্রিক্যাল ভাবে যদি ভাবি, এই বাহুটা এদিকে, এই বাহুটা এদিকে, এই বাহুটাও এদিকে, তার মানে আলটিমেটটা কি, যেটা স্টার্টিং পয়েন্ট, বাহুগুলো যদি ত্রিভুজগুলোকে এমনভাবে দেখায়, এমনভাবে যদি রিপ্লেস করে, তাহলে কি এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে বি যাচ্ছে, বি থেকে আবার এখানে ওতেই আসছে, তাহলে কি তিনটে বাহুই যদি একই দিকে দিক প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারি না এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য। আমি কি এটা ঠিক লিখলাম? কখনোই নয়, অলওয়েজ শূন্য ভেক্টর, এইটা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন আমাদের। এবার সেকেন্ড ক্যালকুলেশন, সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে আমরা যদি একটু অ্যাঙ্গেলগুলোর ব্যাপারে ভাবি, অ্যাঙ্গেলগুলোর ব্যাপারে যত ভাববো আমাদের আরো আইডিয়া কিন্তু ক্লিয়ার হবে। আচ্ছা, ফার্স্ট একটু এটা ভাবো, আমাদের এক্সপ্রেশনগুলো কি ছিল? আমাদের এক্সপ্রেশন ছিল আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। ওকে, এবং ছিল ট্যান ফাই, এই একটা ক্যালকুলেশন পেয়েছিলাম, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, দিস আর দ্য ক্যালকুলেশনস। এবার আমি একটু অ্যাঙ্গেলে ভাবি, থিটা মানে দুটো যে ভেক্টর, মানে একটা এরকম ভাবে আমরা ভেবেছিলাম, তাহলে এটা বি, এটা এ ভেক্টর ছিল, ঠিক আছে, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল ছিল থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা যদি আমার 90 ডিগ্রি হয়, থিটা অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি একটা ভেক্টর আর একটা ভেক্টরের ওপর যদি লম্ব হয়, তখন কি হবে বলো? তখন এইখানে এই যে পুরো এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটা অফ হয়ে যাবে। এই পুরো এক্সপ্রেশন মানে কি, কস থিটা পার্টটা অফ হয়ে যাবে, তখন আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা আমি কনসিডারেশন পেলাম। আবার আচ্ছা, এবার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এই কনসিডারেশনটা পেলাম। আবার ধরো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলো, তাহলে থিটা যখন 180 ডিগ্রি, এটা তোমরা তোমাদের ম্যাথ টিচারের থেকে জানবে, কস থিটা ইকুয়াল টু -1, থিটা যখন 180 ডিগ্রি, কস থিটা ইকুয়াল টু -1, অর্থাৎ অল সাইন ট্যান কস, এইভাবে আসে এটা। তাহলে কস থিটা ইকুয়াল টু যখন -1 হবে, তাহলে এই পার্টটা -1, তাহলে আমি কি পাবো, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা পাবো। যখন আর স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার পাবো, তাহলে আর ইকুয়াল টু কি, তখন আর ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ থিটা যখন 180 ডিগ্রি হবে, তখন কিন্তু ভেক্টরগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, একটা ওদিকে হলে একটা এদিকে, তাই তো?
মানে একটা এ ভেক্টর হলে একটা বি ভেক্টর এইভাবে, তবে দেখো তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটো বিপরীত একে অপরের। এবং ভেক্টরের বিয়োগকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে? ভেক্টরের বিয়োগকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা ভেক্টর যদি এ হয় তাহলে প্লাস অফ উল্টো দিকে একটা ভেক্টর এগোচ্ছে, তাহলে একটা ভেক্টর যদি প্লাস হয় তাহলে উল্টো দিকে আর একটা ভেক্টর এগোচ্ছে, অর্থাৎ সেটাকেই বলা হয় ভেক্টর দুটোর বিয়োগ। এইভাবে ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে এটা হলো। তো এবার আমরা আরেকটু ফার্দার এগিয়ে যাই। এবার দেখো, এবার এইভাবে হলো। তো এবার যদি আবার একটা এক্সপ্রেশন থিটা যদি তোমার 0 ডিগ্রি হয়, একই কথা cos θ = 1, cos θ = 1 মানে ওই এক্সেস পার্টটা যেটা, ওই এক্সেস পার্টটা কি হবে বলো? ওই এক্সেস পার্টটা যেটা, তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2 cos 2ab হবে, আর স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ আর ইকুয়াল টু কি হবে a প্লাস b। অর্থাৎ যখন তারা সমমুখী, এবং যখন তারা সমমুখী মানে একই দিকে দেখো, তবেই তাদের আমি লব্ধিটা পাবো। ওকে, তাহলে এইখানে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম থিটা যখন 0 ডিগ্রি হবে তখন তাদের সর্বোচ্চ লব্ধি, থিটা যখন 180 ডিগ্রি হবে তখন তাদের মাইনাস, অর্থাৎ তাদের সর্বনিম্ন তাদের মধ্যে লব্ধি। তো এই গেল আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, খুব ইম্পর্টেন্ট, আমরা ত্রিভুজ সূত্রটা বুঝলাম। তো এবার আমরা পরের টপিক ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেশন আমাদের আছে। এইভাবে গাণিতিক ব্যাখ্যা ভেক্টরের সামান্তরিক সূত্র আছে, বহুভুজ সূত্র সেভাবে গাণিতিক ব্যাখ্যা নেই। তো আমরা লাস্ট আমাদের আজকের টপিক সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো সামান্তরিক সূত্র ম্যাথামেটিক্যাল ভিউ। ওকে, তো ফার্স্ট এই সামান্তরিকটাকে আঁকতে হবে। ধরে নিলাম, ধরো এখানে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা যখন এর রিপ্লেসমেন্ট ভেক্টর, এটা ধরো না এখানটা এ দিচ্ছি, প্রতিবার এখানটা এ দাও, এই দিকটাকে বি দাও, এই দিকটাকে এ, মানে এখানেও একটা রিপ্লেসমেন্টে এ পেয়ে গেলাম। তার কারণ তোমরা জানো সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা কাজ করব, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এখানে একটা দাও, এটাও বি, তার মানে ওকে। তো এই বরাবর আমাদের লব্ধি বেরিয়ে গেল যেটা আর, ক্লিয়ার। তো এখানে আমরা এটা কাজ করেছি, এখানে কিন্তু আমরা দুটো যে ভেক্টর সেটা কিন্তু এইভাবে রয়েছে, যারা দেখতেই পাচ্ছ তোমরা, দুটো ভেক্টর, একটা এ এদিকে আর একটা বি এদিকে, তার মধ্যেকার অ্যাঙ্গেল আমরা আলফা নিয়েছি। তাহলে ধরে নিলাম এই টোটাল অ্যাঙ্গেলটা আলফা, এবং লব্ধিটা তাহলে এভাবে বেরোচ্ছে, তাহলে লব্ধি আর এ মানে একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা আমরা থিটা নিয়েছি। ইচ্ছা করে আমরা আলফা নিলাম, তার কারণ আমাদের কিন্তু বুঝতে হবে, তার কারণ অ্যাঙ্গেলগুলো বদলে নেওয়ার ফলে তোমরা আরো বেটার বুঝবে। ওকে, তো এইভাবে আমরা নিলাম। তো এইভাবে যা নেওয়া সামান্তরিকটা একটুখানি বলে দিই, ও এটাকে এ পয়েন্ট ধরো, এটাকে বি, এটাকে সি। ওকে, এবং এখানে আমরা ফার্স্ট কাজ ওটাই করব, যেহেতু আমরা তোমার গাণিতিকভাবে এখান থেকে একটা লম্ব টানবো, লম্বটা এখানে ফেলবো, কারণ আমরা তো সেই ফরম্যাটেই আছি, সেই ত্রিভুজের ফরম্যাটেই আমাকে অ্যাপ্লাই করতে হবে। এইটাও যেমন তোমার আলফা, ওকে, এখানেও একা অনুরূপ কোণ, এটাও হয়ে গেল আমাদের আলফা। ওকে, এর ফলে এটা হলো, এখানে তুমি একটা এ ই নাম দিয়ে দাও। তো এবার একটু ক্ল্যারিফাই হোক কোন কোনগুলো আমাকে ধরলাম। দেখো, ও এ, এইটাকে আমরা এ ভেক্টর ধরছি, বাহুটাকে। বি ভেক্টর যেটাকে ধরা হয়েছে সেটা হচ্ছে ও সি ইকুয়াল টু এ বি। ওকে, তুমি এখানে লিখতে পারো ও এ ইকুয়াল টু বিসিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আর যেটা ধরা হচ্ছে সেটা ও বি, অর্থাৎ ও বি অর্থাৎ কর্ণ হলো। তো এবার এখান থেকে তো এটুকু আবার ক্লিয়ার করে দিই, এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল আলফা, এবং আর এবং এ ভেক্টরের এদের মধ্যেকার অ্যাঙ্গেল কিন্তু থিটা। ওকে, তো ওরমভাবে লম্ব আঁকলাম, ঠিক আছে। লম্ব আঁকার ফলে আমরা দেখতে পাচ্ছি টোটাল ট্রায়াঙ্গেলটা একটা তোমার সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও বি একই রকমভাবে দেখছো, ও এই যে এইভাবে ও বি টোটাল ট্রায়াঙ্গেলটাকে নিয়েছি, ও বি, এটা কি বলো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ও বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ও বি স্কোয়ার ফর্মুলাটা লিখি, ও বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিলাম আমরা। ওকে, এবার বি স্কোয়ার এটাকে রাখলাম, সি স্কোয়ারটা দেখো, সি স্কোয়ার, সরি ও বি স্কোয়ার ইকুয়াল টু সি কোথায়, ও বি স্কোয়ার একটু চেঞ্জ, ও বি স্কোয়ার হলে ও স্কোয়ার হবে, এটা ভুল হয়ে গেল, ও স্কোয়ার। হ্যাঁ, এবার ও স্কোয়ার মানে দেখো ও এ প্লাস এ ই, এটা এখানে লিখে দাও, ও এ প্লাস এ ই তার হোল স্কোয়ার। তাহলে এখানটাকে তো ভাঙতে হবে, তাহলে
পি স্কোয়ার ও এ স্কোয়ার এ স্কোয়ার 2 ও এ এই। ওকে, এটা আমরা করলাম। তো এবার একটা কিন্তু সাবস্টিটিউশন দরকার। সাবস্টিটিউশনটা আমি একটুখানি বলে দিই। সাবস্টিটিউশনটা দেখো, যখন আমার এইখানে এইভাবে যখন হচ্ছে, আমাকে অলওয়েজ কিন্তু মাথায় রাখতে হবে, আমাকে বিটাকে আনতে হবে, বিটাকে ইম্পোজ করাতে হবে। তাহলে বিটাকে যখন ইম্পোজ করাবো, তুমি এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুটোর দিকে তাকাও। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার দিয়ে কিন্তু দেখো আবার দেখো এ বি স্কোয়ার চলে আসছে, তাই না? তাহলে ওখানে এন্টার করাতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটোর জায়গায় একেবারে আমি লিখলাম এ বি স্কোয়ার। এখানে ও এ স্কোয়ার যেমন আছে রইল, এখানে 2OA 2OA এইটাকে দেখো বুদ্ধি করে কিভাবে লিখছি। এ বি, আমাকে তো এ বি এন্টার করাতেই হবে, এ বি ইন্টু এ ই বাই আবার এ বি, ঠিক আছে? ও এ ইন্টু এ বি এই বাই এ বি, এইখানে এ বিটাকে একটা মাল্টিপ্লাই করলাম, এ বিটাকে একটা ডিভাইড করলাম। এর রিজন আছে, বলছি পরে। এর রিজন ওইটাই যে এই বাই এ বি, এবার ওই যে এক্সট্রা একটা পার্ট তৈরি হলো, দেখো এই বাই এ বি, এই যে এক্সট্রা পার্টটা তৈরি হলো এই বাই এ বি, এখানে কি আছে বলো? এই বাই এ বি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার মানে কত হবে? লম্ব বাই অতিভুজ তোমার সাইন, সাইন তো লম্ব বাই অতিভুজ, এই যে এই বাই, না এখানে ভুল বলছি, এই বাই এ বি। ও আচ্ছা, এটা তোমার কস হয়ে গেল। তাহলে কস, ওকে, এখান থেকে পেলাম কস, কি পেলাম বলো? কি অ্যাঙ্গেল ছিল দুজনের মধ্যে? আলফা। তাহলে কস আলফা। আবারও বলছি, এই বাই এ বি, ভূমি বাই অধিভুজ। আগেরটা কিন্তু একটু ভুল হয়ে গেছিল আমাদের। তো এই বাই এ বি, এটা কস আলফা। তাহলে এই জায়গাটা আমি কস আলফা বসিয়ে দিই। তাহলে 2OA এ বি ইন্টু কস আলফা, এই জায়গাটা চলে এলো। দেখো অলরেডি কিন্তু চলে এসছে ও এ স্কোয়ার এ বি স্কোয়ার। এবার আমি তো অলরেডি পেয়েই গেছি, ও এ মানে এ, ভালো করে দেখো, ও এ মানে এ, এ বি মানে বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2AB কস আলফা। তাহলে এটা কি ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার মানে কি আর, এই যে ওবি মানে আর, তাহলে কনসেপ্টটা তো চলেই এলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা। ক্লিয়ার? এটা চলে এলো। এবার একই রকম ভাবে তুমি বার করো, একই রকম ভাবে কি বার করবে বলো? একই রকম ভাবে ওই ট্যানের ব্যাপারটা বার করবে। তাহলে ট্যান এখানে করে ফেলো। ট্যান কি? ট্যান ফাই বার করবে, এখানে ট্যান থিটা বার করবে, তোমার ছবি অনুযায়ী ট্যান থিটা বার করবে। তাহলে ট্যান থিটা যখন বার করবে একইভাবে কি ধরবে? বি বাই এই যে লম্ব বাই ভূমি, বি বাই ওই, হ্যাঁ, বি বাই ওই চলো একবার লিখছি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পেলাম বলো? বি বাই এই, কেমন? তাহলে এবার বিটাকে রাখো, এইটাকে আবার ডিভাইড হবে, ও এ প্লাস এই, ও এ প্লাস এই, ক্লিয়ার? আবার এই ও এ হলো, এইটাকে আবার দেখো, এই মানে হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, এই বাই এ বি, এটা হচ্ছে কস আলফা। তাহলে এই মানে হচ্ছে এই ইকুয়াল টু এ বি কস আলফা, এই ইকুয়াল টু এ বি কস আলফা। এখানে একটু লিখে দেওয়া বেটার, এই বাই এ বি ইকুয়াল টু কস আলফা, কেমন? আবার বি বাই এ বি, এটা হচ্ছে সাইন আলফা। এই দুটো থেকে আমাদের, এই দুটো ক্যালকুলেশন আমাদের লাগবে। তাহলে এ ইকুয়াল টু এ বি কস আলফা, তাহলে এখানটা লিখে দাও। আর বি, এ দেখো, বি ইকুয়াল টু এ বি সাইন আলফা হয়ে যাও। তাহলে বি ইকুয়াল টু এ বি সাইন আলফা, আর এটা ইকুয়াল টু বলো এ বি কস আলফা। বসিয়ে দিলাম, ও এ বসালাম। তাহলে এবি মানে কি হচ্ছে? এবি মানে তো বি, তাহলে বি সাইন আলফা বাই ও এ মানে এ প্লাস বি কস আলফা। একই প্যাটার্ন এলো,
যখন তার মানে দেখো এটা কি টেন থিটাটা, মানে এখানে থিটা ধরেছি তাই এটাও ত্রিভুজ সূত্রের মতো এলো, এটাও ত্রিভুজ সূত্রের মতো এলো। ওকে, তো আশা করছি আমাদের সামান্তরিক সূত্র ক্লিয়ার। এবং একই ফরম্যাট তুমি যদি বসাও দুটো অ্যাঙ্গেলের মধ্যে, এখানে আলফা 0 ডিগ্রি বসাও, 180 ডিগ্রি বসাও, 90 ডিগ্রি বসাও, একইভাবে তুমি পেতে থাকবে। তো এইটা গেল আজকের ফার্স্ট ক্লাস আমাদের, যেখানে জাস্ট আমরা ভেক্টরের অ্যাডিশন শিখলাম। পরের পার্ট থেকে আমরা ভেক্টরের আরো ডেপথে যাবো, আরো অঙ্ক নিয়ে আলোচনা করব। ভেক্টরের বিভাজন আছে, এইভাবে আরো ভেক্টরের অ্যাপ্লিকেশনস আছে, কিভাবে অঙ্ক আছে এর উপর আমরা পরের ভিডিওয়ে দেখবো।